অনেক দিন ধরে বাড়িতে বসে বসে ভিডিও দেখছেন আর ভাবছেন যে নতুন কিছু একটা বিজনেস স্টার্ট করলে হয়, কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না যে কোথা থেকে শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন, কিভাবে শুরু করবেন আর কি বিজনেসই বা করবেন। তাহলে আজকের ভিডিওটা হতে চলেছে আপনার জন্য। আপনি যদি কোনো হাউস ওয়াইফ হয়ে থাকেন বা আপনি যদি কোনো বয়স্ক মানুষ হয়ে থাকেন, আপনার যদি চাকরি চলে যায়, আপনি ভাবছেন নতুন একটা বিজনেস শুরু করবেন, বা আপনি যদি কলেজ ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, আজকে এমন একটা বিজনেস আইডিয়া শেয়ার করব যেটাতে আপনার বয়স যদি 20-25-এর ঊর্ধ্বে হয়ে থাকে, তাহলে আপনি খুব সহজেই এই বিজনেসটা বাড়ির রান্নাঘর থেকে স্টার্ট করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে একটা ফুড ডেলিভারি বিজনেস বা বাড়ির রান্নাঘর থেকে খাবার ডেলিভারি বিজনেসের জন্য কি কি সেটআপের দরকার, কত টাকা ইনভেস্টমেন্টের দরকার, বা কাঁচামালের জন্য ইনভেস্টমেন্ট করবেন সেটার জন্য কত টাকা দরকার, কিভাবে আপনি কাস্টমার পাবেন, কিভাবে আপনি কাস্টমারকে হোম ডেলিভারি দেবেন, এই সব কিছু একটা ভিডিওতেই কভার করব। অনেকেই মনে করেন যে রান্নার একটা বিজনেস শুরু করার জন্য বা খাবার ডেলিভারি বিজনেস শুরু করার জন্য একটা বড় রাঁধুনি হওয়া দরকার এবং ইন্ডিয়ান কুইজিন, ইটালিয়ান কুইজিন এরকম নানান কিছু আপনাকে জানা দরকার, কিন্তু এটার কোনোটাই নয়। আপনি ঘরে নিশ্চয়ই রান্না করে খান, আর যে খাবারগুলো আপনি রান্না করে খান সেইগুলোকেই যদি হোম ডেলিভারি দিয়ে আপনি বিজনেস শুরু করতে চান, তাহলে কিভাবে করবেন? সবার প্রথম আসছে কিচেন সেটআপের কথা। আপনি যদি বাড়ির রান্নাঘর থেকে শুরু করেন, তাহলে বাড়িতে তো নিশ্চয়ই আপনি রান্না করেন, সেই সেটআপ থেকেই আপনার বিজনেস শুরু হয়ে যাবে। এর জন্য কোনো এক্সট্রা ইনভেস্টমেন্টের দরকার নেই। এখনকার সবার বাড়িতে কিন্তু ফ্রিজ অ্যাভেলেবেল। যদি ফ্রিজ না থাকে তাহলে সাজেস্ট করব যে একটা ফ্রিজ অবশ্যই কিনে নিন, কেননা যে কোনো কাঁচামাল আপনি বিজনেসের জন্য আনবেন সেইগুলো কিন্তু স্টোর করার জন্য আপনার ফ্রিজের দরকার পড়বে। এরপরে দরকার হচ্ছে একটা স্মার্টফোন এবং সেখানে ছোটখাটো টেকনিক্যাল কিছু জিনিস জানা, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো জানা। এগুলো যদি আপনি জানেন তাহলে আপনার বিজনেসটা আরো ইজি হয়ে যাবে। যে কোনো ফুড ডেলিভারি বিজনেসের একটা বড় সুবিধা হচ্ছে এখানে কোনো জিনিস কিন্তু ফেলা যাবে না। আপনি আগে অর্ডার পাবেন, তারপরে সেই জিনিসটা বানিয়ে ডেলিভারি দেবেন। এখানে লসের কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এবারে আরো গভীরে ঢোকা যাক যে আপনি যদি একটা ফুড ডেলিভারি বিজনেস শুরু করবেন বলে ভেবেই নিয়েছেন, এবারে কিভাবে শুরু করবেন? আপনার হাতে মিনিমাম 5 থেকে 6,000 টাকা বা ম্যাক্সিমাম 10,000 টাকা হলেই আপনি শুরু করতে পারবেন। এই টাকাটা দিয়ে আপনি কাঁচামাল কিনবেন। এবারে কাঁচামালের জন্য আপনাকে আপনার এরিয়ার যে বড় বড় মুদিখানা পাইকারি দোকান আছে সেখানকার সন্ধান জানতে হবে। যেখানে সবজি খুব সস্তায় পাওয়া যায় সেখানে আপনাকে সন্ধানটা জানতে হবে। এক্ষেত্রে আমি একটা হিন্ট দিতে পারি, আপনার আশেপাশে যদি কোনো স্টেশন থাকে, সেই স্টেশন বাজারে দেখবেন রাতের দিকে সস্তায় সব সবজি পাওয়া যায়। আপনি আপনার বিজনেসের জন্য সেই সব সবজি কিনে আনতে পারেন। অবশ্যই হাইজেনিক হওয়া দরকার, পচা ধসা মাল আনবেন না, কিন্তু কম দামে যদি আপনি পান সেখান থেকে তুলবেন জিনিসটা। এরপর হচ্ছে আপনি যেখান থেকে প্রোডাক্ট গুলো নিচ্ছেন, মানে কাঁচামালগুলো নিচ্ছেন, সেখানে আপনি ঠিক করে রাখবেন যে এই দোকানদারের থেকেই আপনি জিনিসটা নেবেন। তাহলে কিন্তু সে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারে তৃতীয়বারে আপনাকে আরো একটু সস্তায় দেবে। যে কোনো ব্যবসা করার জন্য কাঁচামালকে সস্তায় পাওয়া খুব জরুরি। যদি আপনি কাঁচামালটাই বেশি দাম দিয়ে কেনেন তাহলে কোনোদিনও বিজনেসে কিন্তু লাভ করতে পারবেন না। কাঁচা মালটা সস্তায় কিনে আনতে হবে, যাতে আপনি যখন সেটা রান্না করে ডেলিভারি দেবেন সেখানে আপনি বেশি লাভ রাখতে পারেন। খাবারের বিজনেস একটা এমন বিজনেস যেখানে 100 টাকার প্রোডাক্ট আপনি যদি সেল করেন সেখানে 40 টাকা অবধি লাভ রাখতে পারবেন আপনি, অর্থাৎ 40% আপনার শুধু গ্রস মার্জিন থাকবে। এরপরে এই ব্যবসার জন্য যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খাবারের স্বাদ ভালো হওয়া চাই। আপনি যা কিছু বানিয়েই একটা বিক্রি করে দেবেন এটা কখনোই ভাববেন না। মানুষ কিন্তু খাবারের জিনিস তার থেকে বেশি কেনে যার হাতের স্বাদ কিন্তু ভালো হয়। এবং আপনি যদি বাড়িতে রান্না করা খাবার যেমন রুটি, তরকারি, ভাত এইসব যদি ডেলিভারি করেন, তাহলে অবশ্যই সেগুলো কিন্তু একদম হাইজেনিক পদ্ধতিতে বানাবেন, অর্থাৎ রান্না করার সময় হাতে গ্লাভস পরা। খাবারের লাভ কিভাবে রাখবেন এটা হচ্ছে বড় সমস্যা। অনেকেই বিজনেস তো শুরু করে দেয় কিন্তু কিভাবে প্রাইসিং করবে সেটাই বুঝতে পারে না। তো খাবারের লাভের জন্য আপনাকে 2-3টে জিনিস করতে হবে। ফার্স্ট হচ্ছে মার্কেট স্টাডি করতে হবে। আপনার আশেপাশে আপনারই মতো দেখবেন অনেকে করছে এই কাজটা, তারা কিরকম প্রাইস রাখছে, তারা কিরকম মেনু ডিসাইড করছে, এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সেকেন্ড অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কাঁচা মাল এবং আপনার রান্নার খরচ সবকিছু মিলিয়ে যা হচ্ছে তার ডবল লাভ রাখবেন। আমি সবসময় বলে থাকি আপনাদেরকে যে বিজনেসে কিন্তু ডবল লাভ রাখা হয় সবসময়, যাতে জিনিসটা তৈরি হচ্ছে তার ডবল লাভে কিন্তু জিনিসটা বিক্রি হবে। আর ডবল লাভ রাখার জন্যও কিন্তু আপনাকে মার্কেট স্টাডি করতে হবে। এমন নয় যে আপনি নিজের মন মতো একটা প্রাইস ঠিক করে ফেলেন সেটাতেই বিক্রি করবেন ভাবছেন। কাস্টমার কিন্তু অত বোকা নয়, কাস্টমার কিন্তু সব জায়গায় দেখবে, জানবে, তবেই জিনিসটাকে অর্ডার করবে এবং জিনিসটা আপনার থেকে কিনবে। এরপরে আসছে প্যাকেজিং এর ব্যাপার। আপনি ধরুন খুব সুন্দর করে খাবার টাবার বানিয়ে ফেললেন, রুটি, তরকারি, ভাত, বা যদি আপনি বিরিয়ানি, পোলাও এসব বিক্রি করতে চান তাহলে সব বানালেন। এবারে প্যাকেজিং করবেন কি করে? প্যাকেজিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যে কোনো জিনিস আপনি যখন হোম ডেলিভারি
দেবেন, তো প্যাকেজিং একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনার নিয়ারেস্ট কোনো বড় বাজারে আপনি গিয়ে একটু রিসার্চ করবেন যে সেখানে প্লাস্টিকের দোকান কোথায় আছে, যেখানে ধরুন সোলার থালা বাটি এসব পাওয়া যায়, বা ধরুন খাবার প্যাকিং করার জিনিস বা বিয়ের তত্ত্ব প্যাকিং করার জিনিস, এরকম যে দোকানগুলো হয় সেখানে গিয়ে আপনি কিন্তু খাবার প্যাকেজিং এর অনেক মেটেরিয়াল পেয়ে যাবেন। এবারে আপনার চয়েস যে আপনি কি রকম কিনবেন। অনেকে দেখেছি ছোট ছোট প্লাস্টিকের মধ্যে তরকারি প্যাক করে, অনেকে আবার ছোট ছোট কন্টেনার হয়, প্লাস্টিকের কন্টেনার এখন খুব উঠেছে, সেইগুলোতে খাবার প্যাক করে ডেলিভারি করে। আপনি একটা কাজ করতে পারেন, যখন আপনি প্লাস্টিকের প্যাকেজিং করছেন, মানে প্যাকেজিং যে বক্সগুলো প্লাস্টিকের কন্টেনার, তার উপরে আপনি স্টিকার দিয়ে আপনার কোম্পানির ব্র্যান্ডিং করতে পারেন। মানে আপনি যখন একটা ব্যবসা শুরু করছেন, যদি একটু বড় লেভেলেরই করতে চান, তাহলে আপনার কোম্পানির একটা নাম দিতে পারবেন, আর নামটা দিয়ে আপনি একটা ব্র্যান্ডিং করে তার স্টিকার ওই কন্টেনারের উপরে চিটাতে পারেন। এটা একটা ব্র্যান্ডিং করার আইডিয়া। এছাড়া আপনি নন ওভেন ব্যাগ ইউজ করতে পারেন। মানে ধরুন প্যাকেজিং করে ফেললেন, এবারে ধরুন ডাল তরকারি চাটনি এসব ধরুন নানান রয়েছে, সেইগুলোকে একটা নন ওভেন ব্যাগেতে ভরে আপনি ডেলিভারিটা করতে পারেন। আর এই নন ওভেন ব্যাগগুলো কিন্তু ব্র্যান্ডিং করা যায়, মানে আপনার যদি কোম্পানির কোনো নাম থাকে সেইটা দিয়ে আপনি এই নন ওভেন ব্যাগগুলোকে ব্র্যান্ডিং করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনি খাবার যে বিক্রি করবেন, কি খাবার বিক্রি করবেন যদি ঠিক করতে না পারেন, তাহলে আপনি কিভাবে সেই নিশটা বেছে নেবেন। অবশ্যই আপনি যদি চান যে আমি ডাল রুটি তরকারি তার সাথে চিকেন বার্গার প্যাটিস পিৎজা সবকিছু বানিয়ে সেল করব, তাহলে কখনোই সম্ভব নয়। আপনি একটা নিশ বেছে নিন। আপনার টার্গেটেড কাস্টমার কারা, আপনি কোন খাবারটা ভালো বানাতে পারেন, বা আপনি কোন খাবারটা ভালো শিখে নিতে পারবেন তাড়াতাড়ি, ডাল রুটি তরকারি না কোনো স্ন্যাক্স চাউমিন ম্যাগি এইসব ইত্যাদি। তাছাড়াও থাকতে পারে পিৎজা বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাইজ, এরকম অনেক হোমমেড খাবার। যদি আপনার টার্গেটেড কাস্টমাররা স্টুডেন্ট হয় বা অফিস বা কলেজগামী কোনো ব্যক্তি হয়, তাহলে আপনি কিন্তু এই টিফিন রিলেটেড খাবারগুলো ডেলিভারি করতে পারেন। বিভিন্ন কর্পোরেট অফিসে কিন্তু ভালো পরিমাণ এরকম অর্ডার আসে, যারা কিন্তু রোজকার লাঞ্চে খাবার অর্ডার করে খায়। কর্পোরেট অফিস বলতে বিভিন্ন প্রাইভেট সেক্টরের যেসব অফিসগুলো সেইগুলো, তারা কিন্তু দুপুরবেলা লাঞ্চ অর্ডার করে খায় অনেকে। আপনি সেরকম নিশ বেছে নিন যে আপনি কাদেরকে ঠিক ডেলিভারি করতে চান। অনেকে দেখবেন বাইরের জায়গা থেকে আপনার এলাকায় এসে আপনার এলাকায় কোনো কাজ করছে, এবং তারা বাড়ির সাথে কোনো সংযোগ নেই, তারা একা থাকে এবং তারা খাবার অর্ডার করে খায়। আপনি যদি এইসব মানুষকে টার্গেট করেন, তাহলে আপনাকে ভালো পরিমাণ ঘরোয়া বাঙালি যেসব রান্না সেইগুলো জানতে হবে। আপনি কি জানেন সেই হিসেবে আপনি মেনু ডিসাইড করবেন। এর সাথে এখন যেটা ট্রেন্ড চলছে, যেটা হচ্ছে থালি, বিভিন্ন ভেজ থালি নন ভেজ থালি এরকম বিষয়ে আপনি মেনু চুজ করতে পারেন। সেটা আপনার উপর নির্ভর করছে, এবং আপনি একটু মার্কেট স্টাডিও করতে পারেন যে আপনার আশেপাশে দেখবেন যে হোস্টেল মেস এসব আছে নাকি। যদি সেসব থাকে তাহলে সেই রিলেটেড আপনি খাবার সেল করতে পারেন। এটা আপনার উপরে, আপনার আশপাশটা আপনাকে দেখতে হবে ভালো করে, তারপর আপনি ঠিক করবেন যে আপনি কোন জিনিসটাকে সেল করতে চান। এই সব কাস্টমারকে খুঁজে বের করার জন্য, এবং তারা যদি আপনার কাছে চান যে আপনার কাছে খাবারটা অর্ডার করবে, তার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আপনি লিফলেট ছাপিয়ে নিতে পারেন, এবং যেখানে সেখানে দাঁড়িয়ে লিফলেট দেবেন না। আপনার টার্গেটেড অডিয়েন্স যেখানে রয়েছে সেখানে গিয়ে লিফলেট গুলো দিন যে আপনার খাবারে এই মেনু রয়েছে, আপনার কোম্পানির এটা নেম, হ্যাঁ আপনার ফোন নাম্বার এটা, আপনি টাইমে টাইমে খাবার ডেলিভারি করতে পারবেন। এইগুলো আপনার লিফলেটে লেখা থাকবে, এবং আপনি মেস হোস্টেল এইসবের আশেপাশে গিয়ে তাদেরকে কিন্তু লিফলেট দিতে পারেন। এটা গেল অফলাইনের ব্যাপার। এবারে অনলাইনে কাস্টমারকে কিভাবে খুঁজবেন। আপনার এলাকার যেসব ফেসবুক গ্রুপ রয়েছে, যেমন ধরুন আমার এলাকার যেসব ফেসবুক গ্রুপ রয়েছে, অনেক ক্ষেত্রে আমি সেসব জায়গায় থাকবো, মানে ওই গ্রুপগুলোর মধ্যে থাকবো। যদি না থাকি তাহলে খুঁজে খুঁজে বার করে সেইগুলোতে আপনাকে এন্ট্রি হতে হবে সেসব গ্রুপে, এবং আপনি সেসব গ্রুপে আপনার পোস্টটা দেবেন যে আপনি খাবার ডেলিভারি করে থাকেন, এই মেনু শেয়ার করে থাকেন, এবং সেখানকার অ্যাডমিনরা যদি অ্যাপ্রুভ করে তাহলে অবশ্যই আপনি ফেসবুকের মাধ্যমেই কিন্তু অনেক কাস্টমার পেয়ে যাবেন। এছাড়া গুগল মাই আচ্ছা, আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আচ্ছা আমি সবই করে নিলাম, সবই তো করলাম, কিন্তু কাস্টমার গুলো যে এলো এগুলো তো খুব লিমিটেড, আপনি কি করে আরো কাস্টমারের কাছে পৌঁছাবেন। তো সত্যি কথা বলতে আপনি এই সব স্টেপগুলো যদি ফলো করেন তাহলে এত কাস্টমার হবে যে আপনি খাবার ডেলিভারি দিয়ে কুল করতে পারবেন না। তারপরে ব্যাপারটা হচ্ছে খাবার ডেলিভারি বিজনেস কিন্তু সবসময় রিটার্গেটিং বা রিটার্নিং কাস্টমারের উপরে নির্ভর করে। একটা মানুষ যে আপনার থেকে একবার খাবার অর্ডার করবে সে কিন্তু একবারই করবে না, সে হতে পারে কন্টিনিউ আপনার থেকে নিচ্ছে, কন্টিনিউ 1 বছর ধরে নেবে, কন্টিনিউ 6 মাস ধরে নেবে। তাই সমস্ত কাস্টমারই কিন্তু কন্টিনিউ হবে। আর এই বিজনেসটা করার জন্য আপনাকে কোনো ক্যাশের উপরে নির্ভর করতে হবে না।
আপনার যখন বিজনেসটা একটু স্টেবল হয়ে যাবে, লোকে জেনে যাবে, তখন কিন্তু সবাই আপনাকে আগেই টাকা দেবে, তবে আপনার কাছ থেকে ফুডটা ডেলিভারি নেবে। আচ্ছা, আপনি বিজনেস শুরু করে ফেললেন, কাস্টমার নিয়েও এলেন, এবারে আপনি ফুডটা ডেলিভারি দেবেন কি করে? ফুডটা ডেলিভারি দেওয়ার জন্য অবশ্যই আপনাকে হতে হবে ইয়ং। যদি আপনার বয়স থাকে, যদি আপনার বয়স থাকে ডেলিভারি দিতে যাওয়ার মতো, তাহলে আপনি নিজেই যাবেন, এটা কোনো সমস্যা না। আপনি যদি মহিলা হন, পুরুষ হন, কোনো ব্যাপার না, আপনি নিজেই দিতে যাবেন। কিন্তু যদি আপনি বয়স্ক হন, বয়স্ক ব্যক্তি যদি চায় যে আমি বাড়িতে বসে ফুড হোম ডেলিভারি করব, তাহলে তারা কিভাবে করবে? অবশ্যই আবারও আপনাকে বাড়ির ইয়ং কারোর উপরে নির্ভরশীল হতে হবে, যে সাইকেলে বা গাড়িতে করে বা 4 চাকাও হতে পারে, অনেক আমি দেখেছি যারা 4 চাকা করে ফুড ডেলিভারি দিয়ে আসে বাড়ির ফুড। তো আপনাদের বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাকে আপনি ইউজ করে হোম ডেলিভারিটা দিতে পারবেন। সব সময় আশা করবেন না যে কাস্টমার আপনার বাড়িতে এসে ডেলিভারিটা নেবে, এটা কিন্তু কখনোই একটা সঠিক পথ নয়। আপনি চেষ্টা করবেন যতটা আপনার তরফ থেকে হয় আপনি কিন্তু হোম ডেলিভারি দিয়ে আসবেন তাদের বাড়ির গেট অবধি। অনেকেই হয়তো এবারে ভাবছেন যে খাবার ডেলিভারি যখন বিজনেস শুরু করব, তাহলে আমাকে ফুড লাইসেন্সটা সবার আগে বানাতে হবে, কিভাবে বানাবো, কোথায় বানাবো, কত টাকা খরচ, এসব চিন্তা করতে হবে না। যদি আপনি একদম ছোট লেভেল থেকে স্টার্ট করেন, তাহলে প্রথমেই ফুড লাইসেন্সের কোনো দরকার নেই। আপনি শুরু করুন, যখন আপনার বিজনেসটা বড় হয়ে যাবে বা আপনার কোম্পানির নামটা সবার মুখে মুখে ছড়াবে, তখন আপনার প্রয়োজন আছে ফুড লাইসেন্স বার করার। এটাতে কিন্তু বেশি খরচা হয় না, আপনি এই বিষয়ে একটু রিসার্চ করবেন, তাহলেই জানতে পারবেন। আজকের ভিডিওটা এতটাই। আশা করবো আজকের ভিডিও থেকে কিছু হলেও আপনারা জানতে পেরেছেন এবং কিছু করার মোটিভেশন পেয়েছেন। যদি বসে বসে আপনারা ভিডিও দেখতে থাকেন, তাহলে কিন্তু কোনোদিন কিছু হবে না, কিছু একটা শুরু করে ফেলুন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এরকমই নতুন নতুন বিজনেস আইডিয়া পেতে, বিজনেস রিলেটেড যে কোনো সাপোর্ট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।